স্টুডিও ঘড়িতে সময় এখন বিকেল 5:27 অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড, আকাশবাণী গীতাঞ্জলি, আকাশবাণী মুর্শিদাবাদ, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি, বিবিধ ভারতী কলকাতার 101.8 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের আসর। গ্রামীণ মহিলাদের জোটবদ্ধ করে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন বা আনন্দধারা প্রকল্প শুরু হওয়ার পর থেকে প্রতি বছর সরস মেলায় মানুষের অংশগ্রহণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তার প্রমাণ আজও 20তম কলকাতা সরস মেলার উদ্বোধন হয়েছিল 20 ডিসেম্বর 2024 বেলা 2:30 নিউ টাউন মেলা গ্রাউন্ড প্রাঙ্গণে। আজ সমাপ্তি অনুষ্ঠান একটু পরেই শুরু হবে এবং এই প্রথম বলতে 7ম দার্জিলিং সরস মেলা, যেটি দার্জিলিংয়েই অনুষ্ঠিত হলো এবং সেখানেও মানুষের অংশগ্রহণ, বিকিকিনির পরিমাণ তাও কিন্তু রেকর্ড। একটু পরেই যখন ক্লোজিং সেরিমনি শুরু হয়ে যাবে ঠিক তখন আমরা স্টুডিওতে আজকে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের যে সমাচারপত্র তার বিশেষ সংখ্যা, সরস মেলা সংখ্যা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেখানে মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয়, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী, তার যেমন একটি অভিভাষণ রয়েছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়ের অভিভাষণ এবং সেই সঙ্গে মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী শিউলি সাহা মহাশয়েরও একটি লেখা কিন্তু রয়েছে। এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আপনারা 2-1 দিনের মধ্যেই দেখতে পাবেন, কারণ বইটি সম্প্রতি প্রকাশ পেয়েছে আমাদের 20তম সরস মেলা, কলকাতা সরস মেলায়। এবং আমরা যখন এই সরস মেলা নিয়ে কথা বলছি এবং সেই সঙ্গে সঙ্গে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের যে সমাচারপত্র কথা বললাম, পঞ্চায়েতি রাজ সরস মেলা সংক্রান্ত বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে সংঘ সমবায় পরিচালনায় যে সমস্ত কর্তব্যগুলো রয়েছে, আনন্দধারার প্রশিক্ষণ কি আছে, আর্থিক অন্তর্ভুক্তির আলোকে পশ্চিমবঙ্গের স্বনির্ভর দলের ভূমিকা কিরকম, বা সামাজিক অন্তর্ভুক্তি এবং সামাজিক উন্নয়ন কিভাবে হচ্ছে, আনন্দধারায় কৃষি সংক্রান্ত কার্যক্রম কি আছে এবং তার সাথে সাথে যা তারা তৈরি করছে তার মার্কেটিং, পণ্য বিপণন ব্যবস্থাপনা কিরকম আছে, এ সবকিছু নিয়েই এবারের পঞ্চায়েতি রাজ পত্রিকার সরস মেলার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। আমরা উদ্বোধনের পূর্বে যখন আমাদের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের অনুষ্ঠান এর আগের পর্বে আমরা কথা বলেছিলাম আনন্দধারা প্রকল্পের অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় যুগ্ম সচিব শ্রী সুদীপ সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা মাননীয় যুগ্ম সচিবের কথা দিয়েই আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান, কারণ সরস মেলার বিশেষত্ব কি, তার ইউনিক ফিচার কি এবং তার বিকিকিনে কিরকম, শ্রী সুদীপ সরকার। এখানে আমাদের এই সরস মেলার বিশেষত্ব এটাই যে সমস্ত রাজ্য থেকে আমরা এখানে কিন্তু পার্টিসিপেশন দেখতে পাই। 15 থেকে 16টা মতো রাজ্য থেকে কিন্তু এখানে পার্টিসিপেশন ছিল। কেরালা, রাজস্থান এবং এই স্টল মানে যে স্টলগুলো কেরালা বা রাজস্থানের হয় সেখানে লিটারালি মানুষের ভিড় উপচে পড়ে আমরা দেখেছি। এটা আমাদের একদম আমরা প্রত্যক্ষ করেছি। খুব আকর্ষণীয় যেটা আমাদের সরস মেলার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আমাদের ফুড কোর্ট। আমাদের নিউ টাউন মেলা গ্রাউন্ডের পাশেই যে আরেকটি আমাদের 1 খণ্ড জমি রয়েছে, সেখানে আমাদের ফুড কোর্ট তৈরি হয়। সেই ফুড কোর্টে প্রায় 40টি মতো স্টল থাকে
বিভিন্ন রাজ্য থেকে সেখানে স্টল থাকে। রাজস্থানের স্টল আমি আগেই বলছিলাম, রাজস্থানের স্টলে কিন্তু ডালবাটি চুরমা খাওয়ার জন্য প্রচুর মানুষ লাইন করেন, আমরা নিজেরাও খেয়ে দেখেছি। খেওয়ার বলে একটি আইটেম আমার এখনো মনে আছে, আমরা বোধহয় আমি ফার্স্ট টাইমই খেয়েছিলাম এবং অনেকেই সেটা ফার্স্ট টাইম খেয়েছেন এবং অভিভূত হয়ে গেছিলাম আমরা যে এত ভালো আইটেমও এসছে। এবং সত্যি খুব উন্নত মানের, খুব স্ট্যান্ডার্ড একটা লেভেল মেনটেন করে আমরা এই যে মেলাটাকে অর্গানাইজ করি, সেটা সমস্ত মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা পায়। এবং এখানে আমাদের সরস মেলায় যেটা আরেকটি দিক থাকে সেটা হচ্ছে প্রাত্যহিক একটি সন্ধ্যেবেলা একটা আমাদের কালচার প্রোগ্রাম হয়, সেটাতেও প্রচুর মানুষ আসেন। লোকালিটির যত মানুষ আসেন প্রায় প্রত্যেকেই ওখানে পার্টিসিপেট করেন এবং মেলাতে আসাই নয়, মেলায় জিনিসপত্র কেনা বা ঘোরাই নয়, তারা এই অনুষ্ঠানগুলোকেও কিন্তু খুব দারুণভাবে উপভোগ করেন সবাই। যুগ্ম সচিব যে ফুড কোর্টের কথা বলছেন, সেখানকার ভক্স পপও আমরা শোনাবো আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কিন্তু শুধুমাত্র রাজস্থান নয়, আমাদের রাজ্যের যে 22টি গ্রামীণ যে জেলা রয়েছে, ধরুন কুচবিহারের থেকে যারা এসছে এই স্টলে, ফুড কোর্টে, এমনি স্টল তো রয়েছেই মেলার মূল কেন্দ্রে, ফুড কোর্টে কিন্তু আপনি, জানি না আপনি এখনো খেতে পারেন কিনা, সেই সমস্ত পিঠে, হারিয়ে যাওয়া যে সমস্ত পিঠে, গোকুল পিঠে যারা স্বাদ নিয়েছেন আসতে পারেন আমাদের সঙ্গে যে টেলিফোনে 22437912, যারা 20তম সরস মেলায় গিয়েছেন, মেলার বিকিকিনি করেছেন এবং তার সঙ্গে বিকিকিনি নয়, শুধুমাত্রই কিনেছেন, কারণ পসরা তো সাজিয়ে বসেছে আমাদের স্বনির্ভর দলের দিদিরা। আপনাদের অভিজ্ঞতার কথা আমরা বলবেন। ঠিক বিকিকিনি প্রসঙ্গে আমরা যুগ্ম সচিবের কাছে আমরা জানতে চেয়েছিলাম, শুনবো তার কথা। গতবারেও কিন্তু আমরা আমাদের কলকাতা সরস যেটা হয়েছিল তার সেল প্রসেস এসেছিল, সেটা কিন্তু একেবারে একটা রেকর্ড ব্রেকিং ছিল। সেটাও প্রায় 23 কোটি টাকা মতো আমরা বিক্রি করতে পেরেছিলাম এবং সমস্তটাই আমরা যা এখানে সেল করি, যা আমাদের সেল প্রসিডস আছে, সমস্তটাই আমাদের এসএইচজি গ্রুপের যারা দিদিরা আছেন তাদের কাছেই চলে যায়, তাদেরই পরিশ্রম, এবং শেষ পর্যন্ত তারাই সেই লাভটা নিতে পারেন। এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তির জায়গা। আমরা শুরুতে যেটা বলেছিলাম যে আনন্দধারায় কৃষি সংক্রান্ত কার্যক্রম রয়েছে এবং আনন্দধারা প্রকল্পের অন্তর্গত কৃষি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে স্বনির্ভর দলের মহিলাদের প্রাণী পালন সংক্রান্ত প্রশিক্ষণের পাশাপাশি বন্য সম্পদের উপর প্রশিক্ষণ, উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন অর্থাৎ প্রসেসিং, প্যাকেজিং এবং ব্র্যান্ডিং, তারও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আর বিভিন্ন ধরনের কার্যক্রমে এই ধরুন দক্ষতা বৃদ্ধি, টেকসই কৃষি অনুশীলন, ব্যবসায়িক পরিকল্পনা এবং সমন্বিত মডেল পরিচালনার প্রশিক্ষণ পেয়ে কিন্তু গ্রামাঞ্চলের যে পিছিয়ে পড়া মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু আজ একটা বাঁচার দিশা কিন্তু পেয়েছেন। আর সে কথাই শোনালেন আমাদের আনন্দধারা স্টেট প্রজেক্ট ম্যানেজার লাইভলিহুডস অমিত সাহা। আনন্দধারা ফার্ম লাইভলিহুডের অন্তর্গত বিভিন্ন কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট জীবিকায় যুক্ত স্বসহায়ক দলের মহিলারা দক্ষতা বৃদ্ধির ট্রেনিং দেওয়া হয়ে থাকে, যেখানে মূলত কৃষি, পশুপালন, মৎস্যপালন ও অন্যান্য সম্পদের উপর ট্রেনিং করানো এবং উৎপাদিত মূল্যের ভ্যালু এডিশন যেমন প্রসেসিং, প্যাকেজিং, ব্র্যান্ডিং এর উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বর্তমানে 30 লক্ষ স্বসহায়ক দলের মহিলারা ফার্ম লাইভলিহুডের এই বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত। তাছাড়া লাখপতি দিদি প্রকল্পে বর্তমান আর্থিক বছরে 28,40,000 পরিবারের লাখপতি দিদি উদ্যোগের আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 8,500 জন প্রাণীমিত্রা, প্রায় 500 জনের কাছাকাছি সিএমএসএ সিআরপি, 209 জন মিনমিত্র আছেন যারা সময়মতো ফিল্ডে ধাপে ধাপে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট করে থাকেন। আনন্দধারা প্রকল্পের অন্তর্গত কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো যেমন ফার্ম বা খামার জীবিকা, 32টি আইএফসি ক্লাস্টার এবং 25টি এফপিও এবং প্রায় 819টি পিজি, যেখানে প্রায় 5,71,000 পরিবারকে কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ, প্রায় 21 লক্ষ পরিবারকে প্রাণী সংক্রান্ত প্রশিক্ষণ এবং 5,000টি পরিবারকে প্রডিউসার এন্টারপ্রাইজের আওতায় নিয়ে আসা হয়েছে। ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার বা আইএফসির মূল বিষয়গুলি হল কৃষি ব্যবস্থার ডাইভার্সিফিকেশন তথা প্রাণী সম্পদ, পশু সম্পদ ও হাঁস মুরগি পালন, জলজ প্রাণী পালন এবং অন্যান্য সহযোগী খাতের সঙ্গে ফসলের একত্রীকরণ। সমস্ত সংঘ, উপসংঘ ও স্বসহায়ক দলের বিভিন্ন দিদিদের সরাসরি হ্যান্ডহোল্ডিং এর মাধ্যমে সিআরপি ট্রেনিং দিচ্ছেন। নিচে উল্লেখিত 3টি বিষয় মূলত ট্রেনিং দেওয়া হয়। 1. ইনপুট ম্যানেজমেন্ট, 2. মূল্য সংযোজন এবং বিপণনে বিভিন্ন ধরনের গ্রেডিং, প্যাকেজিং, ব্র্যান্ডিং এর যে সংযোগের সমর্থন, 3. দক্ষতা বৃদ্ধি, টেকসই কৃষি অনুশীলন, ব্যবসায়িক পরিকল্পনা এবং বিভিন্ন ধরনের মডেল এর উপর প্রশিক্ষণ। আর্থিক সহায়তা, প্রতিটি ক্লাস্টার তাদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ফার্ম যন্ত্রপাতি ইনপুট সহায়তায় 40 লক্ষ টাকা পাবেন। প্রতিটি আইএফসি একটি করে জীবিকা কেন্দ্র তৈরি করতেও পারবেন।
একটি প্রডিউসার গ্রুপ হলো 40 থেকে 50 জন ক্ষুদ্র প্রান্তিক চাষের একটি উৎপাদক গোষ্ঠী, যাদের মূল লক্ষ্য হলো উৎপাদন, বিক্রি ও বাজারজাত করা। এই উৎপাদক গোষ্ঠী চাষবাস, মাছ চাষ, পশুপালন ইত্যাদি জীবিকার উপর ভিত্তি করে তৈরি হয়। উৎপাদক গোষ্ঠী বা প্রডিউসার গ্রুপটির মরশুম ভিত্তিক একটি করে উইনার ক্রপ থাকবে এবং প্রডিউসার গ্রুপটি একটি ব্যবসায়িক পরিকল্পনা থাকবে। আনন্দধারার মাধ্যমে প্রথমে প্রডিউসার গ্রুপগুলিকে কার্যকরী করার জন্য প্রাথমিকভাবে 2 লক্ষ টাকার সাপোর্ট দেওয়া হয়। আজকের দিনে 819টি পিজি আছেন যারা আনন্দধারার সাথে যুক্ত। কমিউনিটি ম্যানেজ সাস্টেনেবল এগ্রিকালচার সিএমএসএ, যাকে আমরা সিএমএসএ বলে চিনি। কমিউনিটি ম্যানেজ সাস্টেনেবল চাষবাসের উদ্দেশ্য হলো প্রাকৃতিক উপায়ে উপলব্ধ উপাদানগুলিকে সঠিকভাবে ব্যবহার করে এবং তার মাধ্যমে কৃষিকাজে নারীদের অংশগ্রহণ এবং উৎপাদন বৃদ্ধি করা। এর লক্ষ্য হলো জৈব কৃষি অনুশীলনের উপর প্রশিক্ষণ, বীজ, সার এবং এই সরঞ্জামের মতো ইনপুটগুলোকে সহজলভ্য এবং অবশ্যই তার সাথে ভ্যালু অ্যাডিশন এবং বাজারজাত করা। প্রাণী সম্পদ উন্নয়ন, স্বসহায়ক দলের এই অন্তর্গত মহিলাদের প্রাণী পালন, বিশেষ করে ছাগল পালন, মুরগি পালনের উপর বিভিন্ন ধরনের ট্রেনিং হয়ে থাকে। প্রাণী মিত্রের মাধ্যমে স্বসহায়ক দলের এই দিদিদের হাতে নাতে প্রশিক্ষণ দেওয়া এবং ফিল্ডে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করা হয়ে থাকে। প্রাণী সম্পদ দপ্তরের সহায়তায় এই ধরনের প্রশিক্ষণ এবং ট্রেনিংয়ের আয়োজন হয়েছে এবং পরিকল্পনা করা হচ্ছে। সর্বমোট 66,403 জন স্বসহায়ক দলের দিদি আজকে এই ধরনের প্রশিক্ষণ বা প্রাণী পালনের সাথে যুক্ত হয়েছেন। 10K এফপিও পশ্চিমবঙ্গের মোট 25টি এফপিও প্রমোট করছে, যেখানে প্রতিটি এফপিও বছরে 6 লক্ষ টাকা পরিচালন খরচ এবং সমপরিমাণ টাকা ইকুইটি গ্র্যান্ট হিসেবে পাবে এবং এই হিসেবে তারা এফপিওটিকে পরিচালনা করবে। লাখপতি উদ্যোগ, একটি স্বসহায়ক দল এর মহিলারা বার্ষিক যাদের পারিবারিক সর্বসাকল্য আয় 1 লক্ষ বা তার বেশি হয় তাদেরকেই লাখপতি দিদি হিসেবে চিহ্নিত করা হয়। মূলত জীবিকার পরিকল্পনা 5টি ফ্রেমওয়ার্কে বেছে নেওয়া হয়, যেমন সম্পদ, সুযোগ, দক্ষতা, নিশ্চয়তা এবং মনোভাব। এই 4টি পিলারের উপর ভিত্তি করে মাস্টার ট্রেনার এবং সিআরপিরা লাইভলিহুড প্ল্যান করবেন। আনন্দধারার অন্তর্গত কৃষি এবং অকৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের কার্যক্রম বা অ্যাক্টিভিটির মাধ্যমে স্বসহায়ক দলের মহিলারা এবং তাদের পরিবাররা আয় বৃদ্ধির সুযোগ তৈরি করবেন এবং সেটিকে সফলভাবে করে উঠবেন। আমরা অমিত শাহর কাছ থেকে শুনছিলাম গ্রামের যে গরিব মহিলারা যারা রয়েছেন, পরিবারগুলোর সেই দারিদ্র্য দূর করার জন্য আনন্দধারায় কর্মসূচি কিন্তু তার যে মূল লক্ষ্য। আর এটা সত্যিই অনস্বীকার্য যে এটার জন্য প্রয়োজন দক্ষতা বৃদ্ধি, ক্যাপাসিটি বিল্ডিং। মানে প্রতিষ্ঠান হিসেবে একটা সংঘ সমবায় তখনই শক্তিশালী হবে যখন সমবায়ের প্রতিটা পরিবার আর্থিক এবং সামাজিকভাবে শক্তিশালী হচ্ছে, এটা দেখে নিতে হবে। আর এই বর্তমানে আনন্দধারা প্রকল্পে সংঘ সমবায়গুলিকে নিজেদের প্রয়োজন ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনার উপযোগী করে তুলতে কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আর এরই ফলস্বরূপ স্বনির্ভর দলের মধ্যে আজ প্রায় 10,000 কমিউনিটি সার্ভিস প্রোভাইডার আর প্রায় 2,500 সুদক্ষ সংঘ কোঅর্ডিনেটর কিন্তু তৈরি হয়েছে। প্রশিক্ষণ সংক্রান্ত এই যে বিশাল কর্মযোগ্য এবং সেখানে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির যে বর্তমান পরিস্থিতি, সেটা সম্পর্কে আমরা কথা বলেছিলাম আনন্দধারার স্টেট প্রজেক্ট ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং শ্রী বিকাশ লাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম। শুনবো বিকাশের কথা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে আনন্দধারা প্রকল্পে আমি প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করি। যেহেতু আনন্দধারা প্রকল্পের মূল ভিত্তি হল গ্রামীণ পরিবারগুলি এবং তাদের একত্রিত সংগঠন, তাই প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির প্রসঙ্গে এই স্বনির্ভর দলভিত্তিক সংগঠনগুলির সঠিক প্রয়োজন ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এই প্রকল্পের একটি মূল লক্ষ্য। এখানে স্বনির্ভর দল এবং তাদের সংগঠনগুলির সামাজিক, অর্থনৈতিক ও জীবন জীবিকার মানোন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কর্মসূচি নেওয়া হয়ে থাকে। এই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচিগুলি মূলত স্বনির্ভর দল ও তাদের সংগঠনের নেতৃত্বের জন্য, কর্মীদের জন্য এবং প্রশিক্ষক দলের জন্য সুচারুরূপে পরিচালিত হয়ে থাকে। প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির এই বিশাল কর্মকাণ্ডের কাণ্ডারি হিসেবে সংঘ সমবায় বা পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে দক্ষ প্রশিক্ষক দল তৈরি হয়েছে, যাদের মাধ্যমেই এই প্রশিক্ষণগুলি বাস্তব রূপ নেয়। এছাড়া বিভিন্ন ধরনের সহযোগী সংগঠন, সরকারি ও অসরকারি দপ্তরের সাথে সুনিবিড় সমন্বয়ের মাধ্যমে বিষয়ভিত্তিক ও চাহিদাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিগুলি রূপায়িত হয়ে থাকে। এই বিশাল প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কর্মসূচি সার্থকভাবে পরিকল্পনা এবং রূপায়ণের গুরুদায়িত্ব সংঘ সমবায়গুলির উপরেই ন্যস্ত রয়েছে। আশা রাখি এই বিশেষ ধরনের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি কর্মসূচিগুলির মাধ্যমে সঠিক অর্থেই গ্রামীণ বাংলার আর্থ, সামাজিক এবং জীবন জীবিকার মান উন্নয়ন সম্ভব হবে। আমরা শুনছিলাম আনন্দধারার
স্টেট প্রজেক্ট ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং বিকাশ লাহার কথা আমরা শুনছিলাম। আমরা এবারে অন্য একটি প্রসঙ্গে যাব। অন্য একটি প্রসঙ্গ বলতে যে প্রসঙ্গটি বিভিন্ন সময় আমাদের চারপাশে দেখা যায় যে পিছিয়ে পড়া মহিলারা তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম সঙ্গে তারা পড়ে যেতে পারে, কিন্তু সেটা আটকানোর জন্য কিন্তু এই স্বনির্ভর দলের দিদিরা তারা কাজ করছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মহিলা এবং শিশু বান্ধব সংঘ তৈরি হয়েছে, মানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ক্ষমতায়ন আর সশক্তিকরণের মাধ্যমে পরিবারের সকলের যাতে স্বাস্থ্য, একটা পরিবার রয়েছে সেই পরিবার তারা ঋতুকালীন সমস্যার জন্য জেরবার একজন চলে গেল পরিবার থেকে, পরিবারে আর একমাত্র তার সন্তান কি করবে সেই সময়, এই যে কষ্টগুলো, মানে এগুলোও কিন্তু আজকে কিন্তু ভাববার বিষয় এবং সেখান থেকে উত্তরণের পথ দেখাচ্ছে এই আনন্দধারা। সামাজিক অন্তর্ভুক্তি এবং সামাজিক উন্নয়নের নানান চালচিত্রের কথা পঞ্চায়েতিরাজ পত্রিকার যে সরস মেলা সংখ্যা সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা কথা বলেছিলাম আনন্দধারা স্টেট প্রজেক্ট ম্যানেজার সোশ্যাল ইনক্লুশন এবং সোশ্যাল ডেভেলপমেন্ট শ্রীমতী শালিনী গুপ্তর সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমরা শুনে নেব শালিনীর কথা। আনন্দধারা প্রকল্পের মূল উদ্দেশ্য পিছিয়ে পড়া গ্রামীণ পরিবারগুলির মহিলা সদস্যদের স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত করা এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবিকা গ্রহণ করার পথ দেখানো, যাতে তারা সঠিক মাত্রায় আর্থিক উপার্জন করতে পারেন। কিন্তু দেখা যায় যে কিছু পরিবার তাদের যা অর্থ উপার্জন হচ্ছে বিভিন্ন কারণ ও সামাজিক সমস্যার জন্য তারা ভবিষ্যতের জন্য তা সঞ্চয় করতে পারছেন না। সঠিক সময়ে সঠিক তথ্য ও সহযোগিতা না পাওয়ার কারণে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলছেন, যা পরের দিনে এই পরিবারগুলিকে আরো বড় সমস্যায় ফেলছে ও পরিবারগুলি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সঠিক আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে আনন্দধারা প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো সামাজিক অন্তর্ভুক্তি এবং সামাজিক উন্নয়ন। যেমন দুর্বল পরিবারের মহিলাকে, যা একক মহিলা প্রধান পরিবার, এসসি এসটি, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, এদের সকলকে স্বনির্ভর দলে অন্তর্ভুক্তি, সমস্ত সদস্যদের মধ্যে জেন্ডার এবং FNHW অর্থাৎ ফুড, নিউট্রিশন, হেলথ এবং ওয়াশ বিষয়গুলি নিয়ে প্রাথমিক ধারণা তৈরি করা, বিদ্যমান সামাজিক এন্টাইটেলমেন্ট এবং স্কিমগুলি সম্পর্কিত তথ্য প্রদান এবং অ্যাক্সেসের সুবিধা প্রদান করা, মানবাধিকার সংক্রান্ত এবং সে বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের তথ্য প্রদান করা। জেন্ডার এবং FNHW প্রোগ্রামে মূলত 14টি বিষয় নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রাথমিক ধারণা দেওয়া হয়ে থাকে। বিষয়গুলি হল লিঙ্গ সমতা, লিঙ্গ ভিত্তিক হিংসা, বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু যৌন নির্যাতন, মানব পাচার, কিশোর গর্ভাবস্থা, খাদ্য ও পুষ্টি, রক্তাল্পতা, মানসিক স্বাস্থ্য, শিক্ষা, মাসিক স্বাস্থ্য, জল এবং স্বাস্থ্যবিধি, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা। আনন্দধারা স্টেট প্রজেক্ট ম্যানেজার সোশ্যাল ইনক্লুশন এবং সোশ্যাল ডেভেলপমেন্ট শালিনী গুপ্তর কথা আমরা শুনছিলাম। শালিনী পঞ্চায়েতিরাজ পত্রিকায় যে নিবন্ধটি লিখেছে সামাজিক অন্তর্ভুক্তি এবং সামাজিক উন্নয়ন নিয়ে, সেখানে কিন্তু আরও একটি বিষয় শালিনী তুলে ধরেছেন যে আমাদের জমি আমাদের অধিকার কিরকম। এই যে দারিদ্র দূরীকরণ এবং মহিলাদের যে ক্ষমতায়নের যে জমির সুরক্ষিত অধিকার কর্মসূচি, যেটা উইমেন ল্যান্ড লিটারেসি প্রোগ্রাম, মানে মহিলাদের জমির মালিকানা এবং অধিকার সুরক্ষিত, তাদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা জোরদার করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। মানে এটা একটা উদ্ভাবনী উদ্যোগ যা আমাদের দেশে কিন্তু প্রথম, এবং এই কর্মসূচির অনেকগুলো দিক রয়েছে। মানে ধরুন প্রথম পর্যায়ে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানায় জমির সুরক্ষিত অধিকার সম্পর্কে একটা নির্দিষ্ট প্রশিক্ষণ সহায়িকার মাধ্যমে সকল স্বনির্ভর দলের সদস্যদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মানে পায়ের তলার জমি, যে ফুট স্টেপে যে জমি রয়েছে, সেই জমির অধিকার কিভাবে সুরক্ষিত করা যায়, তাকে খাজনা, পর্চা সমস্ত কিছু সম্পর্কে সম্যক ধারণা দিয়ে তার একটা মহিলাদের যে ক্ষমতায়ন, তার যে অধিকার, জমি তার নামে, এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে এবং সেটা তারা বুঝতে শিখেছে। এবং এই স্বনির্ভর দলের পরিবারগুলো কোথায় যাবে, এরকমই বিভিন্ন ঘটনা, কেস স্টাডি, দৃশ্য 1, দৃশ্য 2, দৃশ্য 3 এরকমভাবে কিন্তু উঠে এসছে। এবং তার মধ্যে শালিনী লেখার মধ্যে আরও একটি বিষয় উঠে এসছে যে স্বপ্নের উড়ান। প্রতিবন্ধকতাযুক্ত একজন নারী, সে কোনোদিন ভাবতে পারেনি তার সংসারটা কীভাবে প্রতিপালন করবে, কিন্তু সে কিন্তু কঠোর পরিশ্রম করে আজকে তার সংসারকে দাঁড় করিয়েছে। এরকমই একটি সত্যিকারের ঘটনা
কিন্তু এই পঞ্চায়েত রাজ পত্রিকার সরস মেলা সংখ্যায় কিন্তু রয়েছে। আমরা চেষ্টা করছি সরস মেলায় বারে বারে ফিরে যেতে, কারণ সেখানকার মাঠের অ্যাম্বিয়েন্স আমরা নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা গতকাল সরস মেলার মাঠে যখন গিয়েছিলাম, আমরা সেখানে বিভিন্ন মানুষের সাথে কথা হয়েছে, কিন্তু তার মধ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের যে কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন যে উইংটি রয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলেছিলাম, আমাদের সঙ্গে একদম সরাসরি আমরা মেলার মাঠে বরং চলে যাই। রেকর্ডেড, যেটা আমরা আগে থেকে আমরা রেকর্ড করে নিয়ে এসেছি। আমরা এই মুহূর্তে কলকাতা সরস মেলার সিএডিসি স্টলে, ওয়েস্ট বেঙ্গল সিএডিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনেই এটি রয়েছে। এই স্টলে আপনারা ভাবলেও অবাক লাগবেন, মেলাতে মানুষ আসে, বিক্রি কিনি হয়, কিন্তু এই স্টলটা একটু অন্যরকম। এগ্রিকালচার এবং অ্যানিমাল হাজবেন্ডারি প্রোডাক্ট রয়েছে। আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন ধরনের ধান, চাল, যেটা সে চাল আপনি উত্তর দিনাজপুরের একদম তুলাইপাজি ধান যেমন রয়েছে, রয়েছে ঢেকি ছাটা চাল। মনে হবে যেন অবাক হচ্ছেন, সত্যি সত্যি কিন্তু এখনও ঢেকি ছাটা চাল এবং তার সাথে বিভিন্ন ধরনের ধান যেগুলো রয়েছে, তার যে চাল এবং তার যে গুণাগুণ যেগুলো রয়েছে সেটা যেমন রয়েছে, তার সাথে ডাল, তার সাথে বড়ি, বিভিন্ন ধরনের চালের সাথে সাথে শুকনো লঙ্কা থেকে শুরু করে সবকিছু রয়েছে। আমরা শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন আমাদের সিএডিসির, ওয়েস্ট বেঙ্গল সিএডিসির যিনি ডেপুটি প্রজেক্ট অফিসার অ্যান্ড ইনচার্জ এগ্রিকালচার সেকশন WBCADCর হেডকোয়ার্টারের শ্রী জয় নারায়ণ রায় শর্মা আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার সকলকে। স্যার, প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে প্রোডাক্টগুলো রয়েছে এবং এই মেলার মাঝখানে এই এগ্রিকালচারের যে প্রোডাক্ট যেগুলো, এগুলোর বিক্রি কিনে কিরকম হচ্ছে বা মানুষের মধ্যে চাহিদা কেমন? হ্যাঁ, খুব ভালো। প্রথমেই বলি, WBCADC বা পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের কৃষি একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমাদের সিএডিসির মূল উদ্দেশ্যই হলো গ্রাম বাংলার যারা কৃষক বন্ধু আছে তাদের এবং স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা যারা আছেন তাদের জীবন জীবিকার মান কী করে উন্নত করা যায়, তাদের হাতে কী করে দুটো পয়সা বেশি দেওয়া যায়, এই জন্য কৃষি এবং সংশ্লিষ্ট বিষয়ক যে ক্ষেত্রগুলো আছে সেইগুলো থেকে আমরা তাদের যেমন সুযোগ সহযোগিতা করে তাদের হাতে দুটো পয়সা দেওয়ার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করি এবং তাদের সাহায্য করি। এর মধ্যে প্রথমেই আসে বিভিন্ন ধরনের বীজ। আপনারা জানেন, যে কোনো ফসলের বীজ হলো একটা গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ। এই বীজ আমরা বিভিন্ন কৃষক বন্ধু যারা আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে আমাদের 22টি প্রকল্প আছে, সেই প্রকল্পের অধীনে আমরা কৃষক বন্ধুদের প্রশিক্ষণ দিয়ে আমাদের পরামর্শ মতো ভালো উন্নত মানের বিভিন্ন ফসলের বীজ আমরা উৎপাদন করি, যেমন ধান বীজ, ডাল বীজ, তৈল বীজ, বিভিন্ন ধরনের মশলা, এগুলো তৈরি করে আবার সেই কৃষক বন্ধুদের কাছে আমরা কমপক্ষে 10% বেশি মূল্যে, বাজার যা মূল্য আছে তার চেয়ে 10% বেশি মূল্যে ক্রয় করে আমরা বাজারজাত করি, মার্কেটিং করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলায় স্টল আছে, এখানে বিভিন্ন প্রজেক্ট থেকে বিভিন্ন ধরনের চাল এসছে, যেমন আমাদের উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে এখানে প্রজেক্ট আছে, সেখান থেকে আমাদের ভালোভাবে তুলাই পাঞ্জি উন্নত মানের চাল তৈরি করে আমাদের এখানে এসছি আজকে স্টলে মেলাতে। একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যে ঢেকি ছাটা চাল যেটা দেখছি, ঢেকি তো উঠে গেছে, যদিও পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে যে WBCADC আছে সেই সিএডিসি তত্ত্বাবধানে বেশ কিছু জায়গায় ইলেকট্রিক ঢেকিও দেওয়া হয়েছে। সেই ঢেকি চালই কি এখানে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন তো ঢেকি ছাটা চাল আমরা প্রায় ভুলেই গেছি, এখন পাওয়াই যায় না। শহর বাজারে গ্রামেগঞ্জে কোথাও পাবেন না। কিন্তু আমাদের WBCADC কিছু প্রকল্প আছে, বিশেষ করে KVK কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনামুখীতে আমাদের একটা প্রজেক্ট আছে, সেখানে ইলেকট্রিক চালিত ঢেকি দিয়ে এখনও আমরা ঢেকি ছাটা চাল তৈরি করছি এবং তৈরি করে, না দাম তো খুব একটা বেশি নয়, এবং দাম কম করেই আমরা উন্নত মানের জিনিস তৈরি করে দাম কম করে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে যতটা পারি, বেশি সাধ্য নেই আমরা উন্নত মানের জিনিস এবং কম মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা স্টলে আরেকটা যেটা দেখছি যে এই পেল্লাই একদম বেগুন, হ্যাঁ, আমরা সাধারণত যে বেগুন দেখি তার থেকে প্রায় 3-4 গুণ
5 গুণ সাইজের বেগুন আমরা দেখছি, মানে যেটা দিয়ে বেগুন পোড়া খাওয়া যায়, কিন্তু এই বেগুনটা একদম সবুজ বেগুন, প্রায় 1 ফুটের মতো লম্বা এক একটা বেগুন। এই বেগুন কোথা থেকে আসছে? এই বেগুন আসছে মালদা জেলায়। আমাদের একটা প্রজেক্ট আছে, রতুয়া 2 নম্বর প্রজেক্ট, WBCADC বা সংক্ষেপে CDC বলি আমরা। CDC রতুয়া 2 নম্বর প্রজেক্টের অধীনে তারা ওখানে নবাবগঞ্জ বলে একটা জায়গা আছে, আমাদের পরামর্শ মতো আমাদের প্রযুক্তি নিয়ে সে কৃষক বন্ধুরা সেখানে এই ধরনের বেগুন তৈরি করছেন। এক একটা বেগুনের ওজন প্রায় 1 কেজির কাছাকাছি, নবাবের মতো বেগুন। তার ভিতরে খুব একটা বীজ নেই, বীজ পাবেন না। এর পোড়া খেতে, ভাজা খেতে খুবই উপাদায়। সিডলেস বলবো না, তবে সিড নেই, মানে খুব কম আছে সিড, মানে সেটা মুখে লাগবে না। আরেকটা জিনিস বলবো যে সাধারণ গৃহস্থ বাজারে যান, কানা বেগুন খোঁজেন, যে পোকা বেগুন খোঁজেন, মানে যেখানে রাসায়নিক সার বা অন্যান্য দেওয়া নেই। এই যে বেগুন তৈরি হচ্ছে আপনাদের রতুয়াতে, ঠিক সেখানে কি কোনো সবটাই কি সবুজ সার দিয়ে, নাকি না সেখানে কোনো কীটনাশক বা অন্যান্য ব্যবহার করা হবে না, এরকমও কোনো মানে যে প্রজেক্ট? আমাদের একটা প্রজেক্ট তো আছে, আমরা চেষ্টা করি পশ্চিমবঙ্গ তথা দেশের মানুষকে যতটা পারি তাদের উন্নত মানের এবং এই যে বিভিন্ন ধরনের বিষক্রিয়াহীন আমরা খাদ্যবস্তু যাতে সরবরাহ করতে পারি, তেমনি বেগুন বা অন্য সবজি আমরা চেষ্টা করি জৈব সারের মাধ্যমে, এবং যতটা কম না দিলে নয়, অনেক সময় দিতে হয় আমাদের রাসায়নিক ওষুধ, তবে খুব কম, যখন আমাদের খুবই প্রয়োজন তখনই দিই। এছাড়া আমরা জৈব সারের মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি আমরা উৎপাদন করে আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ তথা অন্য জায়গার মানুষদের আমরা মানে সরবরাহ করার চেষ্টা করি, তারা যাতে খেয়ে কোনো হেলথ হ্যাজার্ড বা স্বাস্থ্যের পক্ষে যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা সবসময় সচেষ্ট থাকি। মেলার তো আজকে শেষ দিন, মেলা ফিরে যাবে, এবং ঠিক সেই জায়গা থেকে যে লোভনীয় যে সমস্ত বেগুনের কথা আপনি বললেন, বা চাল, তুলাইপাঞ্জি চাল বা অন্যান্য জায়গাও আমরা দক্ষিণ 24 পরগনা কবিরাজ চাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে চাল, বাঁশকাঠি চাল আছে, দেবরা থেকে আমাদের বাঁশকাঠি চাল আছে। এটা কি শুধুমাত্র মেলাই না, আজকে ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা সারা বছর ধরে অন্তত কলকাতা শহর বা সল্টলেকে যেখানে রয়েছে তাদের যে অফিসকে কেন্দ্র করে সারা বছর যাতেই তারা এই প্রোডাক্টগুলো পেতে পারে তার কোনো ব্যবস্থা? হ্যাঁ, তার ব্যবস্থা আছে। আমাদের সল্টলেক সেক্টর 1-এ DD ব্লকের 18/9 ওখানে মৃত্তিকা ভবন আছে। মৃত্তিকা ভবনে আমাদের একটা পার্মানেন্ট স্টলই রাখা হয়েছে, যাতে পশ্চিমবঙ্গের 22টি প্রজেক্ট থেকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমাদের খাদ্য বস্তু বা বিভিন্ন রকম দ্রব্য উৎপাদন হয়, সেগুলো যাতে আমরা কলকাতার এই সেন্টারে এনে বিক্রি করতে পারি এবং মানুষদের ভালো মানের জিনিস আমরা স্বল্প মূল্যে আমরা দিতে পারি, তার জন্য এখানে একটা স্টল আছে, আপনারা এখানে আসতে পারেন। এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট, চাল, ডাল, তেল যেটা আমাদের প্রজেক্টে ঘানিতে আমরা নিজে তৈরি করি এবং তাতে কোনো কেমিক্যাল দেওয়া থাকে না। এই তেল খেতে খুবই ভালো লাগবে, আপনারা নিতে পারেন, খেয়ে দেখতে পারেন। এছাড়া মধু, মাখন, ঘি এগুলো আমাদের প্রকল্প এলাকার বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে গুণগত মানের জিনিস এনে আমরা এখানে বিক্রি করার ব্যবস্থা করেছি। কথা বলছেন আপনি এগ্রিকালচার রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলোর কথা বললেন, আমাদের যে ফ্যাসাই যে চালু রয়েছে, এই স্ট্যান্ডার্ড সঠিক গুণমানেরও কি সেই নির্দেশও কি করে? হ্যাঁ, আমরা যাতে সঠিক গুণমানের জিনিস আমরা যাতে মানুষদের দিতে পারি, সেই জন্য আমরা দেখেছি আমরা ফ্যাসাই থেকে যদি আমরা একটা সার্টিফাই করতে পারি তাহলে সেই জিনিসটা আমাদেরও স্যাটিসফ্যাকশন থাকবে, কাস্টমারেরও স্যাটিসফ্যাকশন থাকবে। এই জন্য আমরা ফ্যাসাই থেকে সার্টিফাই করে সেই গুণমান যেমন হওয়া দরকার সেই গুণমানের জিনিস তার প্যাকেটিং করে আমরা এখানে মার্কেটিং বা বাজারজাত করছি। স্টলেই দেখা হয়ে গেল এগ্রিকালচার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জগৎ জীবনশীলের সঙ্গে। শ্রীশীল, আপনি কত বছর ধরে মেলায় আসছেন? আমি প্রায় 6 থেকে 7 বছর হতে যাচ্ছে মেলায়। আমরা বিভিন্ন রকম প্রদর্শনীমূলক কাজগুলো করি। তো এইখানে আমরা আজকে যে তুলাইপাঞ্জি চালটা আমরা বিক্রি করছি, যার আত বয়েল 2 ধরনেরই আছে, যার বর্তমানে আমরা বিক্রি করছি 120 টাকা। অন্য অন্য স্টলের তুলনায় অনেক কম এবং ন্যায্য মূল্যে অনেকেই নিচ্ছে, খুবই ভালো বলছে, দাম খুব কম পেয়ে তারা খুশি হচ্ছে। তারপরে হচ্ছে মাখানা, যেটা আমরা মালদার থেকে নিয়ে আসা হয়েছে, মাখানা খুব ভালো সেল হচ্ছে এবং মাখনার রেট আমরা 100 গ্রাম 130 টাকা বিক্রি করছি। বেগুন আমরা 130 টাকায় বিক্রি করছি। তারপরে আমরা মধু, বিশেষ করে আমাদের হরিঙ্গাটা ফার্ম থেকে মধুটা আসছে, মানে এগুলো বাক্সের মধু?
হ্যাঁ, এগুলো বাক্সের চাষের মধ্যে। আচ্ছা, তো এই মধুটা আমরা কেজি বিক্রি করছি 440 টাকা। আর মাস্টার অয়েল যেটা আমাদের ফার্মের ঘানির থেকে তৈরি, সেটা আমরা বিক্রি করছি 160 টাকা দাম। তারপরে আমাদের যেরকম তুলাই পাঞ্জি আছে, এই যে 7 বছর 6 বছর ধরে মেলায় আসছেন, বা এই যে সিএডিসি যে প্রোডাক্ট গুলোর কথা বলছেন, কিছুক্ষণ আগে স্যারের কাছ থেকে শুনছিলাম যে সরষের তেল, মধু থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো বাজারে বিভিন্ন কোম্পানির যেগুলো বিজ্ঞাপন হয় সেগুলো অনেক দাম, তার মধ্যেও সিএডিসির এই প্রোডাক্টকে মানুষ কিভাবে নিচ্ছে? সিএডিসির প্রোডাক্টগুলো মানুষ ভালোই নিচ্ছে। যে সিএডিসির যে প্রোডাক্টগুলো বিক্রি করে সেগুলোকে এখন বাজারে প্রায় উঠে গেছে, যেরকম তুলাই পাঞ্জি, সোনাচুর, যে বাঁশকাঠি, এই চালগুলো এখন বর্তমানে বাজারে অনেক হাই। আমাদের এখানে অনেক সস্তায় পাচ্ছে এবং গুণগত মান দিক দিয়ে যথেষ্ট ভালো। যেটা বাজারে দেখা গেল যে চালের কোনো সেন্ট থাকছে না, আর্টিফিশিয়ালি সেন্ট থাকছে, কিন্তু আমাদের ন্যাচারাল যেটা খাওয়ার রান্না করার পরে যে অরিজিনাল যে সেন্টটা পাচ্ছে, সবাই বলছে একবার এসে সে কিন্তু বিভিন্ন রকম সময় স্পেশাল অর্ডার দিয়ে এক বস্তা করে নিয়ে যাচ্ছে এবং তারা খুব খুশি যে আপনারা আরও বাড়ান। কিন্তু আমাদের কর্মচারী সংকটের জন্য এটা একটু কম আছে, কিন্তু যেটা কলকাতাবাসী ছাড়া যে জেলার শহরের বিভিন্ন রকম গ্রামের মানুষও আমাদের এখানে মেলাতে এসে দেখে আমরা কেন পাই না, মানে পঞ্চায়েত দপ্তরের কাছে আস্তে আস্তে ডিমান্ড আসছে আরো বেশি প্রোডাক্ট। হ্যাঁ, যে সমস্ত জায়গায় যাতে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। দেশীয় যে জাতগুলো আজকে হারিয়ে যাচ্ছে, যে দেশীয় যে ভাতের ডাল, যে এগুলো যে স্বাদটা এখন আমরা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমাদের দপ্তরে এসে এখান থেকে প্রোডাক্টগুলো কিনে নিয়ে কিন্তু তারা সেই পুরনো ইয়েগুলো ফিরে পাচ্ছে, ফলে তারা আরো উৎসাহ হচ্ছে, আরো বেশি বেশি করে কিনছে। পশ্চিমবঙ্গ সিএডিসি স্টলে যে প্রোডাক্টের কথাগুলো এতক্ষণ ধরে শুনলাম আমরা, সেই প্রোডাক্টগুলো দিয়েই রান্না করা খাবার পরিবেশিত হচ্ছে এই মেলায়। আমরা চলে এসেছি ফুড কোর্টে, আর ফুড কোর্টে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল সিএডিসি হেডকোয়ার্টারের কনসালটেন্ট শ্রী উদয় ভানু গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে যেটা জানতে চাইবো যে এই যে ফুড কোর্টে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে খাবারগুলো যেগুলো তৈরি হচ্ছে এবং এর মধ্যে কি কি আছে, যদি অন্তত আমাদের শব্দচিত্রের মধ্যে দিয়ে একটু বলেন। এই যে সরস মেলা, এই সরস মেলা দীর্ঘদিন ধরে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর সংগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত খাবারের এখানে শহরবাসী তারা যে আসেন, তারা মেলা ঘোরেন, তারপরে তাদের একটু নিজেদের একটু রিসেস বা খাওয়া দাওয়ার দরকার হয়, সেই জন্যই আমরা এই ধরনের স্টলের ব্যবস্থা করেছি। এখানে আমাদের বিভিন্ন ধরনের আইটেম, মূলত প্রাণীজ আইটেমগুলো বেশি, যেমন ধরুন আমাদের বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আমি পরে আসছি যে এর অরিজিন কি, কোথায় এবং কি জন্য এটার বিশেষত্ব। এছাড়া আছে ল্যাম্ব কষা আছে, চিকেন আছে, ব্রয়লার চিকেন আছে, মাটন কষা আছে। এছাড়া মোমো, এটা খুব জনপ্রিয়, বিভিন্ন ধরনের যারা বাই প্রোডাক্ট মাংসের, সেখান থেকে আমরা মোমো তৈরি করি এবং এখানে ব্রিস্কেট সেল হচ্ছে। মানুষ অনেক উৎসাহ নিয়ে, বিশেষ করে এখানে যেটা আমরা তৈরি করি সেটা, আর এর ব্যাকগ্রাউন্ড ফেলে যায় যে এইগুলো কিন্তু সব কিছুই আমরা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ছড়িয়ে থাকা 21টা প্রজেক্ট এবং একটা কৃষি বিজ্ঞান কেন্দ্র, এবং এগুলো 100% ন্যাচারাল এবং এর মধ্যে কোনো পেস্টিসাইড নেই, যার ফলে কি হয়, এটা স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্য ক্ষতি করে এমন কোনো জিনিস থাকে না, যার ফলে মানুষের মধ্যে আগ্রহ বেশি। এবং সবচেয়ে বড় কথা, যদি কেমিক্যাল না ব্যবহার করা হয় তাহলে দেখা যায় যে সেই খাবারের স্বাদ অনেক বেশি, গুণমানও বেশি এবং স্বাস্থ্যসম্মত। সেই জন্যই আমরা এইগুলোকে নিয়ে আসি মেলার মাধ্যমে। মানুষের বিনোদনের যেমন একটা দিক আছে, এর সঙ্গে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে পশ্চিমবাংলার অসংখ্য স্বয়ম্বর গোষ্ঠী যারা মহিলারা, তাদের উৎপাদিত ফসল এখানে কলকাতায় ন্যায্য দামে বিক্রি করার ব্যবস্থা করে থাকে। আমি এর মধ্যে যেটা আপনাদের মেনু কার্ডের মধ্যে যেটা রয়েছে, যে প্রোডাক্টগুলো রয়েছে, এর মধ্যে যেটা দেখছি করকনাথের যেরকম মুরগি রয়েছে, তার সাথে সাথে স্পেশাল ঝাড়গ্রাম চিকেনও রয়েছে। হ্যাঁ, এটা ঝাড়গ্রামে আমরা এখানে বাংলায় বলি কুক্কুট। এরা ঘুরে চড়ে বেড়ায়, হ্যাঁ, এবং এরা ন্যাচারাল কীট পতঙ্গ এই সমস্ত বাড়ি ফেলে দেওয়া রিফিউজ এর উপরেই বড় হয়, যার ফলে দেখা যায় এদের মাংসের স্বাদ অনেক ভালো, টেস্ট ভালো, ফাইবার ভালো, এবং যার ফলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেই কারণে এখানে কেমিক্যাল ব্যবহার করা হয় না। এছাড়া আমাদের ঝাড়গ্রাম থেকে ব্ল্যাক বেঙ্গল, এখানে কলকাতায় দেখবেন সমস্ত শঙ্কর জাতের ছাগল, মানে পাঠা বলুন বা খাসি বলুন, সেই মাংস বিক্রি হয়। কিন্তু আমরা কিন্তু একদম ব্ল্যাক বেঙ্গল চাষ করি। ওই সেলফ হেল্প গ্রুপের মহিলারা, তারা যখন বড় হয়
ন্যায্য মূল্যে তাদের থেকে কিনে আমাদের এখানে বিপণনের ব্যবস্থা আছে। এবং এই বিপণন শুধুমাত্র আমরা একটা কাউন্টারে বিক্রি করি না, আমরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি এবং রিটেল আউটলেটে কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা। এছাড়া আমরা হোম ডেলিভারি, বিশেষ করে বয়স্ক মানুষ সল্টলেক চত্বরে যারা আছেন তারা মৃত্তিকার যে স্টল রয়েছে সেখান থেকে দেওয়া হয়। এছাড়া আমাদের মোবাইল ভ্যান আছে, তার মাধ্যমে কিন্তু তাদের ডোর স্টেপে, অর্থাৎ অনেকেই আছেন এইখানে সল্টলেকে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, তাদের বাবা মারা এখানে থাকেন, তারা বাজার টাজারে যেতে পারে না, আমরা কিন্তু তাদের ঘরে আমার কুক ফুডও পৌঁছে দিতে পারি 10 কিলোমিটারের মধ্যে। এছাড়া আমরা এমনি র মেটেরিয়াল হিসাবে শাক সবজি এবং মাছ মাংস ডিম এমনকি ডেয়ারি প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো, এবং সবচেয়ে মূলত এই বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সমস্ত ফার্মের থেকে তৈরি করা, যার ফলে এর মধ্যে কোনো কেমিক্যাল থাকে না, কোনো অ্যাডাল্টারেশন থাকে না। আর আপনি যে কথা হচ্ছিল ফ্যাসাই সার্টিফিকেট আছে, আমাদের ট্রেড লাইসেন্স আছে। এছাড়া বায়োসেফটি, সেই সেফটিগুলো আমরা মেনটেন করি, যার ফলে আমাদের এই খাবার সম্পূর্ণ নিরাপদ। যারা সিএডিসির কথা শুনলেন, ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের কথা, যার ঠিকানা 18/9 ব্লক ডিডি সেক্টর 1 সল্টলেক, কলকাতা 700064। এখানে একটি ক্যান্টিনও আছে। যারা এই WBCADCর অফিস চত্বরে যাবেন দুপুরবেলা, কিন্তু সেখানে একটা ক্যান্টিন চলে, সেই ক্যান্টিনে সুস্বাদু খাবারও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন, কারণ আশেপাশের প্রচুর মানুষ কিন্তু এই 18/9 ব্লক ডিডি সেক্টর 1 সল্টলেকে তারা আসেন। কলকাতায় মানে যেখানে সল্টলেকের যে তন্তুজ ভবন রয়েছে তার পাশেই এই মৃত্তিকা ভবন, আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি 20th সরস মেলার আরও একটি উল্লেখযোগ্য জায়গা, যেখানে ফুড কোর্ট রয়েছে, এবং এই ফুড কোর্ট প্যাভিলিয়নে আমরা দেখছি আমাদের রাজ্যের সবকটি জেলারই তাদের বিশেষ বিশেষ যে খাবারগুলো রয়েছে, সেই খাবারগুলোর স্টল যেমন রয়েছে অন্যান্য রাজ্যেরও। আমরা রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন রাজ্যগুলো যেমন রয়েছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি স্টল যেমন রয়েছে। আমরা এই মুহূর্তে যেখানটা রয়েছে সেটা হচ্ছে কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন ওয়েস্ট বেঙ্গল সিএডিসি স্টলে, এবং আমাদের সঙ্গে রয়েছেন শ্রী জীবন কুমার মহন্ত, আমাদের সঙ্গে রয়েছেন, স্টলের ইনচার্জ হিসেবে রয়েছেন এখানটা। একটু জানতে চাইবো আপনার কাছে, আমরা পোস্টারে সব দেখতে পাচ্ছি, কিন্তু একদম শব্দচিত্রের মধ্য দিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি কি খাবার, এরকম কিরকম দাম আমাদের এখানে। খাবারের মধ্যে প্রথমে বলে রাখি যে আমাদের খাবার তার যে র মেটেরিয়ালস লাগে সেটা আমাদের পশ্চিমবাংলার 21টা প্রজেক্ট এবং একটি কৃষি বিজ্ঞান কেন্দ্র, এর সাথে যে সমস্ত স্বয়ম্বর গোষ্ঠী আছে সেখান থেকেই আমরা কাঁচামাল কালেক্ট করার পর আমার মৃত্তিকা ভবন সেক্টর 5 সল্টলেক, এবং এখানে এটাকে খাবার ফুড হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এবং এখানে আমাদের আছে বাসা ফিশ ফ্রাই, তার এক পিসের দাম 60 টাকা, ভেটকি ফিশ ফ্রাই, তার এক পিসের দাম 120 টাকা। এছাড়া আমরা বাসা ফিশ ফিঙ্গার খুচরো নিলে এক পিসের দাম 25, 5 পিস একসাথে এক প্লেট নিলে 100 টাকা। আমরা এগ ডেভিল দিচ্ছি পুরো এগ দিয়ে, এবং তার দাম হচ্ছে 25 টাকা। মানে এই যে বলুন, মাংস বলুন, মাছ বলুন, এগুলো সবই আমাদের ওন প্রোডাক্ট। ঠিক। এবং এখানে মশলার ব্যাপারটা যদি একটু বলেন। এখানে নর্মালি খুব একটা বেশি মশলা লাগে না, কিছু বিস্কুট গুঁড়ো বা ইত্যাদি লাগে। নর্মালি এইসব খাবার যে মশলা হচ্ছে সেটাও আমাদের অনেক জায়গায় তৈরি হচ্ছে, আমরা বাজার থেকে 2-1টা জিনিস কিনি। এবং আমাদের যেটা বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো অধিকাংশই অর্গানিক প্রোডাক্ট থেকে তৈরি করা হয়েছে। এবং মাছ তার প্রক্রিয়া সেটাও আমাদের ফার্মেই হচ্ছে। এখানে দেখুন আপনি চিকেন কষা আছে, চিকেন কষাটা আমাদেরই পশ্চিমবাংলায় ফার্ম আছে আমাদের প্রজেক্টগুলিতে। এছাড়া স্বয়ম্বর গোষ্ঠী আছে, সেখান থেকে চিকেন আসছে। আমরা স্পেশালি মেনু কার্ডের মধ্যে যেটা দেখছিলাম যে করকনাথ বা ঝাড়গ্রামের যে চিকেনের কথা, সেটাও রয়েছে। মানে ডিমান্ড কিরকম হচ্ছে, মানে এই যে মেলায় যারা আসছেন, ফুড কোর্টে যারা আসছেন, কোন প্রোডাক্টের চাহিদা সবথেকে বেশি? মোটামুটি ভালোই ডিমান্ড হচ্ছে, এবং সবচেয়ে বেশি চাহিদা আমার চিকেন যে মেটেরিয়ালসগুলো আছে, চিকেন চাপ, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এবং ভেটকি ফিশ ফ্রাই, বাসা ফিশ ফ্রাই, এইগুলোর ডিমান্ড খুব বেশি। তার সাথে আমাদের চিকেন বা মাটন, যে মাটনটা হচ্ছে এটাও আমাদের নিজেদের ফার্মে। এছাড়া যে ল্যাম্ব কষা হচ্ছে, আমরা ল্যাম্ব দিচ্ছি, সেটা আমাদের নিজেদের ফার্মে। এই যে আমাদের পোলাও এবং চিকেন কম্বো, পোলাও কিংবা মাটন কম্বো, পোলাও কিংবা ল্যাম্ব কম্বো, এইগুলোর ডিমান্ড যথেষ্ট ভালো, এবং মানুষ খেয়ে তৃপ্তি পাচ্ছে, এবং তারা বলছে কোয়ালিটি অত্যন্ত ভালো জিনিস। এটা তো মেলার এই কয়েকদিন, মেলা শুরু হচ্ছে, সারা বছর ধরে আমরা সিএডিসি যে মৃত্তিকা যে স্টল রয়েছে, সিএডিসির আমাদের মৃত্তিকা ভবন
সেক্টর 1 DD 18/9, এইখানে আমাদের WBCEDCর হেড অফিস। এর গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই সমস্ত মেটেরিয়ালসের জন্য ক্যান্টিন আছে। এছাড়া আমাদের গ্রাম লেভেলে অর্গানিক যে সমস্ত এগ্রিকালচারাল প্রোডাক্ট তৈরি হচ্ছে, এমনকি মধু প্রস্তুত হচ্ছে, সেগুলি আমাদের 21টি প্রজেক্ট থেকে এবং 21টি প্রজেক্টের সাথে যে সমস্ত স্বয়ম্বর গোষ্ঠী যুক্ত তাদের থেকে মাল প্রোডাক্ট নিয়ে এসে আমরা ওই মৃত্তিকা ভবন থেকে আমরা বিক্রি করি। আমাদের ফ্র্যাঞ্চাইজির মধ্যে বিক্রি হয়, কাউন্টার সেলের মাধ্যমে বিক্রি হয়। এছাড়া সল্টলেকবাসীর সাধারণ মানুষের চাহিদার প্রয়োজনে আমরা ভেন্ডিং ভ্যান ইউজ করে আমাদের ছেলেরা বিভিন্ন পাড়ায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন মার্কেটে গিয়েও ওই অর্গানিক প্রোডাক্টগুলিকে বিক্রি করতে আসছে। এটা কি জেলা স্তরে করা সম্ভব হচ্ছে? জেলা স্তরে আমরা শুরু করেছি, কিন্তু আমরা সেন্ট্রালি শুরু করেছি আমাদের কলকাতা হেডকোয়ার্টারে। কিন্তু হেডকোয়ার্টারে যে প্রোডাক্টগুলি বিক্রি করছি, কাঁচা মাল, ধরুন চাল, আমাদের খাঁটি সরষের তেল, আমাদের পশ্চিমবাংলায় 21টা প্রজেক্টে ঘানি আছে। আমরা নিজেরা সরষের তেল করি এবং তাতে কোনো প্রিজারভেটিভ দিই না। আমরা 1 লিটার করে বোতল করে সরষের তেল বিক্রি করি, একেবারে খাঁটি সরষের তেল। এছাড়া আমাদের তত্ত্বাবধানে বিভিন্ন প্রকল্পে ভালো ধান চাষ হচ্ছে, সেখান থেকে চাল তৈরি করে আসছে। এমনকি নর্থ বেঙ্গলের দিনাজপুর থেকে তুলাইপাঞ্জি চাল আসছে। আমরা একদম সরাসরি এই মুহূর্তে চলে গেছি মেলা গ্রাউন্ডে, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন আনন্দধারা স্টেট প্রজেক্ট ম্যানেজার শ্রীমতী মৌমিতা দাস চক্রবর্তী। মৌমিতা, থ্যাংক ইউ মলয় বাবু। তো সত্যি কথা, এটা একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। আমাদের 20তম কলকাতা সরস মেলা এবছর ছিল, যেটা গত 20শে ডিসেম্বর শুরু হয়েছিল এবং আজকে তার ক্লোজিং হচ্ছে। আমরা এই মেলাটাকে সাধারণত 12 দিনের হয়, কিন্তু এইবারে মানে বিভিন্ন বারে আমাদের যা ক্রেজ থাকে এই মেলার প্রতি, যে আগ্রহ সাধারণ মানুষের থাকে, সেটাকে মাথায় রেখে বা 14 দিনের করা হয়েছে। এবং সেখানেও বলতে গেলে খুব অনেস্টলি বললে পরে যে সাধারণ যারা মানুষ যারা আসছেন মেলায়, তাদেরকে সম্পূর্ণভাবে তৃপ্ত করতে পেরেছি বলে মনে হচ্ছে না, কারণ এখনো ঢলে ঢলে মানুষ ঢুকে যাচ্ছে। আমাদের এখানে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মেম্বার মহিলারা যারা আসেন, তাদের বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে, হস্তশিল্পের সামগ্রী বা খাদ্য সামগ্রী নিয়ে এসেছিলেন, তাদের মানে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সামগ্রী প্রায় শেষের পথে। কিন্তু মানে মানুষের আগ্রহ, আমাদের শহরের মানুষদের আগ্রহ হস্তশিল্পের প্রতি, সেটা কিন্তু এখনো যথেষ্ট উদ্দীপনার বিষয়। মমিতা, একটা জিনিস খালি, যে প্রবেশ যেহেতু অবাধ, মানে কত মানুষ এসছেন তার কি সংখ্যা নিরূপণ করা সম্ভব? মানে স্টল কত? হ্যাঁ, স্টল আমাদের এখানটাতে টোটাল স্টল হিসেবে আমাদের হয়েছে 226টি স্টল, এবং তার সাথে কিওস্ক ছিল 30টি, ওপেন স্পেস রয়েছে 50টা। মানে সেখানে ওপেন স্পেসে প্রায় 100 জনের মতন আর কি আমাদের এসএইচজি আর্টিসানরা রয়েছেন। ফুড কোর্ট স্টল 32টি আমাদের ছিল। ফুড প্যাভিলিয়ন ছিল, যেখানে প্রায় 30 জন আর্টিসান ছিলেন। নার্সারি প্যাভিলিয়ন ছিল, সেখানে 12 জন। তো ওভারঅল মিলিয়ে আমাদের প্রায় 818 জন এসএইচজির মহিলারা আমাদের রাজ্যের এবং অন্যান্য রাজ্যের অন্যান্য আরো 17টি রাজ্য এখানটায় অংশগ্রহণ করেছেন। 19টা বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এবং অর্গানাইজেশন অংশগ্রহণ করেছেন। এই সমস্ত মিলে আমাদের এই টোটাল মানে মেলা প্রাঙ্গণে 818 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা তাদের বিকিনি হয়েছে। এবং এখানে আর একটা জিনিস আমি উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে এইবারের সেন্স ভ্যালু গতবারের থেকেও ছাপিয়ে গেছে। আমরা 23 কোটি মনে হয় গতবার ছিল, 23 কোটি। গতবার 23 কোটি ছিল। এখন পর্যন্ত মোটামুটি যা আমরা দেখতে পাচ্ছি তাতে 27 কোটি হয়ে গেছে। মানে আমরা শুরুতে জয়েন্ট সেক্রেটারির কথা শুনেছিলাম যে সরস তার নিজের রেকর্ডই ভাঙবে, কলকাতা সরস, এবং সেটা সত্যি সত্যি ভেঙেছে। একদমই ভেঙেছে। এবং সত্যি কথা বলতে এখানে আমরা এবার বিভিন্ন যে ছোট ছোট জিনিসগুলো, যেটা সাধারণ মানুষের আরো কাছে আমাদের এই আনন্দধারা প্রোগ্রামটাকে, এই বিশাল মহতি ইনিশিয়েটিভটাকে কিভাবে পৌঁছতে পারি, তার জন্য আমরা কিছু কিছু জিনিস করেছিলাম। যেমন ধরুন, আমাদের সৃষ্টিশ্রী প্যাভিলিয়ন বলে একটি প্যাভিলিয়ন হয়েছে, যেটাকে আমরা এবার মানে আমাদের মধ্যবিত্ত বাঙালির একটি ফ্ল্যাট বাড়ি যেরকম সাজানো হয় আর কি, যেভাবে আমরা সাজাতে পছন্দ করি, মানে 3D এফেক্ট। হ্যাঁ, তাহলে যাতে কিনা যারা আসছেন তারা ওই সামগ্রীগুলোর সঙ্গে নিজের বাড়ি, নিজের সব থেকে
ভালো লাগার আস্তানাকে রিলেট করতে পারি, ভালোবাসার বাসা বলতে পারি। একদম। এবং সেখান থেকে কোনো কিছু কেনা যাবে না, সেখানে যে আইটেমটা তার পছন্দ হবে সেটা কোন স্টলে পাওয়া যাচ্ছে সেখানকার দিদিরা কিন্তু বলে দিতে পারছেন। একদম, একদমই তাই। এবং সেই হিসেবে করে আমাদের প্রায় 4 লাখ টাকার উপরে জিনিস অলরেডি বিক্রি হয়ে গেছে এবং প্রচুর অর্ডার হয়ে রয়েছে, যেগুলো মানে আমরা এখন দিতে পারিনি এবং আগামী দিনে সেইগুলো। আচ্ছা, পাশে মেলার মূল প্রবেশদ্বারের পাশে একটা ইনকিউবেশন সেন্টার ছিল, সেই জায়গাটাও একটু জানতে চাইবো। হ্যাঁ, একটা আসলে ইনকিউবেশন ইনিশিয়েটিভ বলে আমরা একটি ইনিশিয়েটিভ গত প্রায় 3 বছর ধরে আমরা করেছিলাম, যেখানটায় কিনা আমাদের রাজ্যের খুব ভালো ভালো যারা স্বনির্ভর গোষ্ঠীর আর্টিসান আছেন, ভালো ভালো প্রোডাক্ট, তাদের ব্যবসাকে আরো বেশি উন্নততর কিভাবে করা যায় সেই ব্যবসার ম্যানেজমেন্টের ট্রেনিং, তাদের মার্কেট লিঙ্কেজ, এই সমস্ত গুলো আইএম ক্যালকাটা ইনোভেশন পার্কের সঙ্গে তাদের কোলাবোরেশনে আমরা এই কাজটা করেছিলাম। পরে আজকের দিনে দাঁড়িয়ে সেই যে 150 জন সেই যে 150 জন এসএইচজি মহিলা যারা কিনা তাদের ব্যবসাকে আরো একটা উচ্চ স্তরে নিয়ে যেতে পেরেছেন, তাদের ভেতরেও বেশ কিছু মহিলা কিন্তু আজকে আমাদের মাঠেও উপস্থিত রয়েছে। তাদের গল্পগুলোকে তুলে ধরার জন্যই আমরা একটা ইনকিউবেশন প্যাভিলিয়ন করেছিলাম, যে ইনকিউবেশন প্যাভিলিয়নটা অ্যাকচুয়ালি আমাদের আরো মহতি ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। যেমন বায়ার সেলার মিট এখানে অনেকগুলো করা হয়েছে, আমাদের হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম বা আমাদের এই খাদ্য সামগ্রী সমস্ত বিষয়ে আমাদের বায়ার সেলার মিট হয়েছে এবং সেখানে ন্যাশনাল লেভেল থেকেও এসে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানটাতে এবার আমরা নতুন ভাবে করেছি। তা বাদ দিয়েও আরেকটা বলতে চাইবো, আমাদের একটা মিষ্টি হাব এবার করা হয়েছিল, যেটা হচ্ছে আমাদের ইকো পার্কের যে মিষ্টি হাব আছে বিভিন্ন প্রসিদ্ধ মিষ্টির বিপণনীদেরকে নিয়ে, তারই একটা ক্ষুদ্র সংস্করণ এখানে করা হয়েছে, কি মানুষ যারা এখানটাতে আসছেন ঘুরতে তারা যাতে ওই ডেলিকেসিটাও পায় আর কি। মৌমিতা, এখানে আরেকটা জিনিস জানতে চাইবো যে সপ্তম সরস মেলা, যেটা কিছুদিন আগেই দার্জিলিং এর মেলে অনুষ্ঠিত হয়ে গেছে, একদম মানে সদর দার্জিলিং এ, যেটা গত 6টা মেলা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো, সেখানেও সাফল্য এবং এই রেকর্ড সেটাকেও ভেঙে ফেলেছে। তো হ্যাঁ, মানে এই রেকর্ড তো অবশ্যই ওটা ভেঙেছে, কিন্তু এটা আমি বলতে চাইবো কি দার্জিলিং মেলে এবার যে সরসটা হয়েছে, আমাদের বিগত মানে বেশ কিছু বছর ধরে আমাদের দার্জিলিং সরসটা শিলিগুড়িতে সাধারণত হয়ে থাকে, এইবারই প্রথমবার সেটা মেলে হয়েছে এবং সেই রেকর্ডটা কিন্তু শিলিগুড়ির যে রেকর্ড সেখান থেকে কিন্তু অনেকটাই বেশি। আমরা এবার ওখানে 7.5 কোটি টাকার সেল হয়েছে আমাদের মেলে। ওটা অনেকটাই ছোট, 100টি স্টল নিয়ে একটা ছোট, মানে যেরকম জায়গা অ্যাভেলেবিলিটি সেই অনুযায়ী একটা ছোট মেলা আর কি। তো সেই হিসেবে জিনিসটা ঘটেছে এবং খুবই সুন্দর সুচারুভাবে সম্পন্ন। আমি একটুখানি খালি মেলার মানে সমাপ্তি অনুষ্ঠান কি শুরু হতে চলেছে? মেলার সমাপ্তি অনুষ্ঠান জাস্ট এক্ষুনি শুরু হলো। আচ্ছা, আমাদের দপ্তরের আধিকারিকরা এবং মাননীয় মন্ত্রী তারাও পৌঁছেছেন? হ্যাঁ, আমাদের দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার তিনি এসছেন এবং তার সঙ্গে আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী শিউলি সাহা তিনিও এসছেন, আমাদের মাননীয় সেক্রেটারি স্যার এসছেন শ্রী ইউকানাথন স্যার, এবং আমাদের ইও এবং এসএমডি শ্রীমতী কুভূষণ ম্যাডাম তিনিও রয়েছেন, আমাদের অ্যাডিশনাল সিও স্যার শ্রী সুদীপ সরকার তিনিও রয়েছেন। এনাদের সবার উপস্থিতিতেই আজকে আমাদের মেলার সমাপ্তি ঘোষণা হবে। অনেক 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 ধন্যবাদ মেলা থেকে একদম শব্দচিত্র পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মৌমিতা দাস চক্রবর্তী, আনন্দধারার নন ফার্ম লাইভলিহুডস এর স্টেট প্রজেক্ট ম্যানেজার শ্রীমতী মৌমিতা দাস চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম। আমরা ঠিক বিপণন কিরকম হয়, বিপণনের ক্ষেত্রেও যিনি দায়িত্বে রয়েছেন আমরা কথা বলেছিলাম আনন্দধারার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কনসালটেন্ট শ্রীমতী কাকুরি দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার কথা আমরা শুনবো। পশ্চিমবঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা মূলত তাদের জীবিকা হিসেবে তাদের স্থানীয় ঐতিহ্য অনুসরণ করে তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য উৎপাদনে নিযুক্ত রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য বাজারজাত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আনন্দধারা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বরোজগারি ও ক্ষমতায়ন অর্জন করতে প্রতিনিয়ত সাহায্য করছে।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ আগে সীমিত ছিল। বাজার সম্পর্কে সীমিত জ্ঞান এবং অনভিজ্ঞতা তাদের হস্তনির্মিত শিল্পের যথাযথ মূল্য ও মূল্যায়নে বাধা সৃষ্টি করত। দ্রুত পণ্য বিক্রি করার আগ্রহে তারা দালাল এবং মহাজনের কাছে ন্যূনতম দামে তাদের পণ্য বিক্রি করে দিত, আর সারা বছর ধরে অধীর আগ্রহে মেলার জন্য, প্রধানত সরস মেলার জন্য আগ্রহে অপেক্ষা করত। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তাদের পণ্যগুলির প্রদর্শন, প্রচার ও বিক্রি করার জন্য প্রাথমিকভাবে কোনো স্থায়ী বিপণন কেন্দ্র ছিল না। 2019 সালে রাজ্য স্তরে প্রথম একটি স্থায়ী বিপণন কেন্দ্র দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় খোলা হলো, যার নাম হলো সৃষ্টিশ্রী। এই সৃষ্টিশ্রী সারা রাজ্যে স্বনির্ভর দলের সদস্যদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিল, যাতে তারা সারা বছর ধরে সরাসরি ক্রেতাদের কাছে তাদের হস্তনির্মিত পণ্যগুলি বিক্রি করতে পারে। এই জয়যাত্রাকে কেন্দ্র করে 17টি জেলা স্তরে পরবর্তী ক্ষেত্রে সৃষ্টিশ্রী খোলা হলো। এই উদ্যোগের চূড়ান্ত উদ্দেশ্য হলো মহিলা স্বনির্ভর গোষ্ঠীর লোকেদের দারিদ্র্য সীমার থেকে বের করে আনা। গ্রামীণ হস্তশিল্প প্রচারের জন্য সরকার ইতিমধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে, যাতে তাদের আয় বৃদ্ধি ও উন্নত জীবিকার সুযোগ আসে। ঢাকুরিয়া সৃষ্টিশ্রী প্রতিষ্ঠা, 17টি জেলা সৃষ্টিশ্রী বিপণন কেন্দ্র, এক্সপিরিয়েন্স বেঙ্গল আউটলেট খোলা, প্রতিটি জেলায় সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা, অথবা বিভিন্ন ডিপার্টমেন্টের আয়োজিত মেলায় অংশগ্রহণ করা এর মধ্যে উল্লেখযোগ্য। স্বনির্ভর গোষ্ঠীর জন্য আয়োজিত সরস মেলা গ্রামের পণ্যের প্রচার ও কারিগর ও উদ্যোক্তাদের সক্ষমতা তৈরির জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। বছর শেষে এই মেলার আকর্ষণ শহরবাসীর জন্য এক অনন্য গন্তব্য। আমরা এই মুহূর্তে চলে এসেছি সরস মেলার পূর্ব মেদিনীপুরের স্টলে। যদিও পূর্ব মেদিনীপুরের স্টল বলতে 6টি স্টল আছে, তার একটি স্টলে আমরা এসেছি। আমাদের সামনে রয়েছেন শঙ্করী হাজরা। শঙ্করীদি, আপনার পূর্ব মেদিনীপুর জেলার কোথায় বাড়ি? আমার পূর্ব মেদিনীপুর জেলায় হচ্ছে কোলাঘাট ব্লক, গ্রাম হচ্ছে বৈষ্ণবচক। কোন সময় থেকে আপনি সরস মেলায় আসছেন? আমি 2009 সাল থেকে আসছি। 2009 সাল থেকে আমি প্রত্যেকটা সরস মেলা করছি। এর আগে আমি দার্জিলিং সরস করে এলাম, মানে 7ম দার্জিলিং সরস, যেটা সদ্য অনুষ্ঠিত হয়ে এলো দার্জিলিং, এই প্রথম। হ্যাঁ, এই প্রথম হলো দার্জিলিং। সেখানকার অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, সেখানে অভিজ্ঞতা দারুণ, খুব ভালো লেগেছে ওখানে। আর ওখানে বিক্রিও খুব ভালো হয়েছে। আমার সব থেকে সেরা প্রোডাক্ট, আমার হর্ন প্রোডাক্টটা প্রচুর চলেছে ওখানে। শঙ্করীদির এই স্টলে যেখানে এসেছি, এখানে প্রোডাক্ট বলতে রয়েছে মোষের শিঙের হাজারো রকমের জিনিস। সে মোষের শিঙের চিরুনি বলুন, পিঠ চুলকানোর সেই বড় লম্বা হাত, বা চামচ। প্রায় 100 ধরনের চামচ রয়েছে, রসগোল্লা খাওয়ার চামচ রয়েছে, চাটনি খাওয়ার চামচ রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট তোলার। শঙ্করদি, একটু বলুন যে আপনি এই যে মোষের শিং, তার যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কত ধরনের আইটেম রয়েছে আপনার এই স্টলে? স্যার, এখানে আমার 100 রকমের আইটেম রয়েছে। শোপিস বিভিন্ন রকমের আছে। শোপিস থেকে আপনার ইউজ প্রোডাক্ট, মানে বিভিন্ন রকমের চামচ থেকে, বাটার নাইফ থেকে, পেপার নাইফ থেকে, সিঁদুর বক্স থেকে, এবং নানা রকম মেয়েদের খোঁপার কাঁটা থেকে, নানা রকম ক্লিপ থেকে, শাড়ি পিনাপ থেকে। ক্লিপ আমাদের 4-5 রকমের ক্লিপ হয়, ছোট বড় মাঝারি সব রকমের হয়। শাড়ির পিনাপ, কত ডিজাইনের আমার শাড়ি পিনাপ পাওয়া যায়। এবং এছাড়াও আমার মোষের শিঙে সব থেকে বেশি সেল হচ্ছে ফুলের দানি, যেটা হচ্ছে শিংকে কেটে গ্লাস করা হয়, তার মধ্যে পেতল বসানো ফুলের দানি, ওটা ফুলদানি পেনদানি হয়। এছাড়া আমার শিঙের বালা, কানের বিভিন্ন রকমের আইটেম আমরা শিং থেকে বানিয়ে থাকি। মেলা তো বেশ কয়েকদিন হয়ে গেল, কোন জিনিসের সব থেকে বেশি চাহিদা? আমার অর্নামেন্টসটাই দেখছি বেশি চাহিদা, মেয়েদের গহনাটাই আমাদের সব থেকে বেশি চাহিদা। আর হচ্ছে চাবি রিং আমার শখে সব বিক্রি হচ্ছে এখানে। এই যে মোষের শিঙের যে জিনিসগুলো আপনার স্টলে যেটা দেখছি, সেগুলো মোষের শিং সংগ্রহ করার পর, তার প্রসেসিং করার পর, কাটিং, পালিশ করা, এ সবটাই কি আপনার দল করে? হ্যাঁ, এই সবই আমার দল করে। পুরোটাই আমাদের হ্যান্ড করাতে কাজ করি, আমি হ্যান্ড করাতে কাজ করি। আর বব সিরিজ, পালিশ, সমস্ত কিছু সব হাতে। আপনার দলের নাম? আমার দলের নাম হচ্ছে বৈষ্ণবচক সংঘমিত্রা এসএইচজি। আমরা 13 জন আছি আমাদের ক্যান্ডিডেট দলে। 13 জন যে আছেন, আপনার মার্কেটিং এর জায়গাটাই কি খালি আপনি দেখেন, না প্রোডাকশনটাও দেখেন? না, আমি প্রোডাকশনটাও দেখি, মার্কেটিংও দেখি, আমি দুটোই দেখি। মানে এখানে কোনো রাগটাগ হয় কি যে আপনি দার্জিলিং ঘুরে এলেন মানে আপনার দলের প্রোডাক্ট নিয়ে সেখানে দার্জিলিং এর মানুষকে দেখাতে পারলেন, বিক্রি করলেন, আবার কলকাতাতেও রয়েছেন, আপনার পূর্ব মেদিনীপুরে বাড়ি, অন্যান্য মেলাতেও যান আপনারা, মানে
মেলার মানুষের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হয়, দলের তো অন্য 13 জনের 12 জনের তো হয় না, সেটা কিভাবে আপনারা ঠিক করে নেন কে কোন কাজটা করবে? হ্যাঁ, আমরা ঠিক করি কি, ওদের তো অনেক ছোট ছোট বাচ্চা, ওদের একটু কম বয়স, সেই ওদের বাচ্চাদের পড়াশোনা হয়, ওই জন্য ওরা বাড়িতে ছেলেদের পড়াশোনা করে কাজগুলো করে, কিন্তু এই বেরোতে চায় না বাইরে। তবু মাঝে মাঝে একজন দুজনকে সঙ্গে নিয়ে আসি। এবারে যেমন সরসমেলা একজনকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওর জ্বরতেও চলে গেছে বাড়ি, সবার তো শ্যুট করে না, তাই আমাকে এটা চালাতে হচ্ছে এখন। মানে দার্জিলিং মেলায় কিরকম বিক্রি হলো? দার্জিলিং মেলায় খুব ভালো বিক্রি হয়েছে আমার। ওখানে আমি মাল নিয়ে চলে গেছিলাম অনেক, সেটা আমার সেল হয়ে গেছে। সেল হয়ে যাওয়ার পর আমার বাড়ি থেকে আমার ছেলে আবার হাতে করে আবার গাড়ি করে মাল নিয়ে গেছে। আমার পিটি স্যার বলেছে, স্টেট থেকে বলেছে আমার স্টল পুরো খালি, আবার মাল নিয়ে গেছে ওখানে। কিন্তু ওখানে এত ভালো লাগছে, আর প্রত্যেকটা মানে দার্জিলিং এর ব্যবহার খুব সুন্দর। আমরা শঙ্করদির কথা শুনছিলাম, আমরা মেলায় একজন বিক্রেতা যিনি, তার কথা যেমন শুনলাম, ক্রেতা, আমরা ফুড স্টলে দেখা হয়ে গেছিল একজনের সঙ্গে, তার কথা। আমরা রয়েছি এই মুহূর্তে ফুড কোর্টে, আমাদের সামনে একজন রয়েছেন বর্ষিয়ান মানুষ। আপনার নাম? আমার নাম সত্যবান রায়। সত্যবাবু কোথায় থাকেন? আমি থাকি আপাতত নিউ টাউনেই থাকি। আচ্ছা, বিএ ব্লকে। এই আর কি। সরস মেলায় কি এই প্রথম? না, সরস মেলা এই প্রথম না, আগেও এসেছি নিউ টাউনেই এসেছি। হয়তো সল্টলেকে যখন হতো তখনও হয়তো গেছি। মানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিচালিত এই সরস মেলা এবারে 20তম সরস মেলায় পড়লো, এবং দার্জিলিং এর যে 7ম সরস মেলার সঙ্গে আপনি আগে থেকেই পরিচিত। আপনি এই মুহূর্তে রয়েছেন সিএডিসি WBCADC স্টলের সামনে, মানে কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের যে ক্যান্টিন, যে স্টল, সেখান থেকে আপনি কি খেলেন কি? অ্যাকচুয়ালি আমার সাথে যারা রয়েছেন আর কি, আমার ভাই আছেন। আচ্ছা, ভাইয়ের স্ত্রী, আমার স্ত্রী আর ভাইয়ের ছেলে, বড় ছেলে। হ্যাঁ, তাই ওরা তো এখানে থাকে না, দীর্ঘদিনই প্রবাসী ইউএসএ। আচ্ছা, তো সেই সূত্রে মেলা দেখাতে এনেছিলাম আর কি, এসছে বলে। তা সেই খাওয়া হলো, ওই ফিশ ফ্রাই খেলাম। আচ্ছা, আর কচুরি খেলাম। ফিশ ফ্রাই আপনি বাইরেও খেয়েছেন, এখানে সিএডিসি স্টলে যে ফিশ ফ্রাই খেলেন, আমরা সিএডিসির বিভিন্ন মানুষদের সাথে কথা বলছিলাম যারা কনসালটেন্ট রয়েছেন, যারা অ্যানিমাল হাজবেন্ডারি পার্টটা দেখেন, তারা বলেছেন যে তাদের যে প্রোডাক্ট যেগুলো রয়েছে বিভিন্ন জেলা এবং কেভিকেতে যে প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টই এই স্টলে রয়েছে, সেখান থেকেই। স্বাদ কি আলাদা একটু? না, আমার স্বাদ তো ভালোই লেগেছে। দামের দিক দিয়েও কি ভালো লেগেছে? দামের দিক দিয়ে রিজনেবল অবশ্যই, কারণ ভেটকি ফিশ ফ্রাই 120 টাকা, দিস ইজ রিয়েলি রিজনেবল আর কি। আচ্ছা, আর অন্য যে খাবার যেগুলো নিলেন, মানে সিএডিসি সম্বন্ধে তাহলে মানে আগে থেকে অবগত ছিলেন? হ্যাঁ, কোভিডের সময় যখন একটু খাবার দাবার আসার একটু সমস্যা হচ্ছিল, আমি এখান থেকে আনাতাম আর কি, এইসব চাল ডালও আনিয়েছি, আর বোধহয় কুক ফুডও আনিয়েছি, কেক টেক এইসবও আনিয়েছি। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা হয়ে গেছে আর কি। মৃত্তিকা সিএডিসির যে স্টল যেটি রয়েছে, পার্মানেন্ট স্টল, সেখান থেকেও কিন্তু কলকাতার মানুষ, বিধাননগরের মানুষ কিন্তু সংগ্রহ করতে পারেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, সরস মেলা নিয়ে আপনার অনুষ্ঠান কেমন লাগলো আপনারা আমাদেরকে অবশ্যই চিঠি পাঠাতে পারেন, এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের যে সমাচারপত্র, সেই সমাচারপত্রর পুরনো সংখ্যাগুলো কিন্তু আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন, wbprd.gov.in, wbprd.gov.in। সেখানে গিয়ে আপনারা ম্যাগাজিন সেকশনে গিয়ে পঞ্চায়েতি রাজ পত্রিকার পুরনো সংখ্যাগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা, অনুষ্ঠানের নাম উল্লেখ করবেন চিঠি যদি পাঠান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের আসর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, যুগ্ম প্রশাসনিক ভবন, ব্লক HC, প্লট 7, সেক্টর 3, বিধাননগর, কলকাতা 700106। অনুষ্ঠান আপনারা একযোগে শুনছিলেন FM গোল্ড, আকাশবাণী গীতাঞ্জলি, আকাশবাণী মুর্শিদাবাদ, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি, বিবিধ ভারতী কলকাতার 101.8 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। আপনাদের সঙ্গে ছিলাম আমি মলয় ঘোষ। নমস্কার।